ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যের ৩ দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে ইরান। এছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে দেশটি। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। অর্থাৎ ইরানে হামলার বেশ ভালোভাবেই জবাব দিচ্ছে দেশটি। এদিকে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করে ৮৭ জন নাবিক হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরকম হামলা ও পাল্টা হামলার পর বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ কতদিন চলবে। আর এ নিয়েই আমাদের আজকের বার্তা কক্ষ, ইরান যুদ্ধের শেষ কোথায়। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমরা কথা বলবো ইরান যুদ্ধের শেষ কোথায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক এবং চীনের জনজু নর্মাল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আলাপ করব ইরান যুদ্ধের শেষ কোথায়। আপনি ইরানে পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, ইরানের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। দেশ বিদেশে ইরানের ভাষা সংস্কৃতি আপনি পড়ান, আপনার ব্যাপক অভিজ্ঞতা আছে। শুরুতে বলা হয়েছিল যে এই যুদ্ধটা বেশি দিন করবে না আমেরিকা এবং ইসরায়েল। এরপরে তারা বলেছিল যে ৪ সপ্তাহ ব্যাপী হতে পারে। আসলে এই যুদ্ধ কতদিন ধরে চলতে পারে বলে আপনি ধারণা করছেন? আসলে এই যুদ্ধ তো সেই ইরানি বিপ্লব ১৯৭৯ সালে যখন রেজা শাহ পালায়ে যায়, সেই সময়ে ইমাম খোমেনি ফ্রান্স থেকে ইরানে ফিরে আসেন এবং ইসলামী বিপ্লব সফল হয়। এই সফলতার পরে থেকেই একটা যুদ্ধ চলে আসছে। সফলতার পরে ইরান বিপ্লব সফল হওয়ার পরে আমেরিকা একটার পর একটা অবরোধ দেয়। তেল অবরোধ, অর্থনৈতিক অবরোধ, সামরিক সরঞ্জাম অবরোধ, বাণিজ্য অবরোধ, এই সমস্ত অবরোধ দিয়ে ইরানকে পঙ্গু করার, কোণঠাসা করার চেষ্টা করে। এরপরে সাদ্দাম হোসেনকে দিয়ে আবার একটা যুদ্ধ লাগিয়ে দেয়। ৮ বছর মেয়াদী এই যুদ্ধ ৮ বছর মেয়াদী চলে। এবং এই যুদ্ধটা যখন ইরানে চাপিয়ে দেওয়া হয়, তখন সাদ্দাম হোসেনের পাশে মধ্যপ্রাচ্যের যে শেখরা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত, ওমান, এই সমস্ত শেখরা সাদ্দাম হোসেনের পাশে ছিল। আচ্ছা, সাদ্দাম হোসেন বিদেশ থেকে অস্ত্র কিনতো, ফাইটার জেট কিনতো, এরা এর টাকা পরিশোধ করত। আচ্ছা, কুয়েতের আমির সেই সময় ফ্রান্স থেকে ফরাসি মিরেজ বিমান, ফাইটার বিমান কেনার জন্য $৫,০০০ কোটি সেই সময় পরিশোধ করেছিল। কেন? এই যুদ্ধটা ছিল, ইসলামী বিপ্লবটা ছিল আমেরিকার জন্য অর্থনৈতিকভাবে একটা পঙ্গু হওয়ার বিষয়। কারণ আমেরিকা সেই সময় বছরে $১০,০০০ কোটি ইরান থেকে সুবিধা নিত। আচ্ছা। তারপরে মুসলিমদের বিশ্বের একমাত্র ইসরায়েলের এমবেসি ছিল তেহরানে রেজা শাহর সময়। তেহরানের সাথে ইসরায়েলের একটা কূটনৈতিক সম্পর্ক ছিল। আচ্ছা। যখন বিপ্লব হলো, এই বিপ্লবটা ছিল মূলত ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। তখন ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আমেরিকার এখান থেকে চলে গেল। এখন আমেরিকা চাচ্ছিল যে এই যে বিশাল ইরানের যে তেল সম্পদ, গ্যাস সম্পদ, আরো খনিজ সম্পদ, এগুলোকে সে শোষণ করবে, তার বাণিজ্য শোষণ করবে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। যার জন্য আমেরিকা চাইছে যে ইরানকে সেই একটার পর একটা অবরোধ দিয়ে, শেষ পর্যন্ত যুদ্ধ দিয়ে ইরানকে যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয় এবং ইরানের জনগণ যাতে তাদের মুদ্রাস্ফীতির কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে যাতে তারা আবার বিপ্লবের বিরুদ্ধে
রাস্তায় নামিয়ে আসে। এইটা ছিল আমেরিকার চাল। আর সৌদি শেখরা কেন সাহায্য করলো এবং হ্যাঁ, স্যার, এখনো আমরা করছে? যদি এক মূল আলোচনার মধ্যে থাকি, আমরা অতীত নিয়ে আলোচনা করলে আমাদের সারাক্ষণ লেগে যাবে, অনেক ঘন্টার পর ঘন্টা আমরা আলাপই করতে থাকবো হিস্ট্রি নিয়ে। আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই যে আপনার কি মনে হয় এই যুদ্ধ কতদিন ধরে চলতে পারে? এইটাই আমি এখান থেকে আসছি যে এই শেখদের সমস্যাটা হচ্ছে যে রেজা শাহর মতো একজন প্রতাপশালী বাদশাহ জনগণের বিপ্লবের ফলে দেশ ছেড়ে পালাইতে হয়েছে, তখন এই মধ্যপ্রাচ্যের বাদশারা তাদের টনক নড়ছে। তারা মনে করছে আমাদের এখানেও হয়তো ইরানের বিপ্লবের একটা যে কোনো সময় ধাক্কা লাগবে এবং আমাদের সিংহাসন চ্যুত হব আমরা, যার জন্য এরাও সাহায্য করছে। তো আজকে বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু ওই স্কেলটাই আছে। ওই আমেরিকা এখন ইরানে হামলা করছে, কিন্তু আমেরিকা এইবার যেভাবে করছে সেটা হচ্ছে গত এই 50 বছর ধরে রেজা শাহর ছেলেকে তারা পালছে। আমেরিকা লালন পালন করে তাকে বিভিন্নভাবে তার মাথা ওয়াশ করে তার নেতৃত্বে ইরানের ভিতরে বিভিন্নভাবে গোষ্ঠী তৈরি করছে, যারা ইরানের মধ্যে ড্রোন তৈরির কারখানাও এরা করে ফেলছিল গোপনে। এবং প্রথম যে 12 দিনের যুদ্ধ হলো সেই যুদ্ধে জুন মাসে সেই যুদ্ধে কিন্তু ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছে। ইরানের ভিতরে যে এই ড্রোন ছিল এগুলো দিয়ে তারা মারা গেছে। ওদিকে তার মানে ইরানের অভ্যন্তরে ইরান বিরোধী একটি শক্তি কিন্তু আছে। এরা আছে মানে কি, এরা ওখানে অস্ত্র কারখানা করছে এবং প্রত্যেকটা নেটওয়ার্ক এদের আছে। এটা কি ইরানের একটা দুর্বলতা না? দুর্বলতা। ইরানে এরা খুব সূক্ষ্মভাবে এগুলো করছে, অত্যন্ত সূক্ষ্ম। আর যেহেতু রেজা শাহ তো তাদের তো একটা বিশাল নেটওয়ার্ক আছে, তারা তো এই দেশ প্রায় 80-90 বছর শাসন করছে। আচ্ছা, তাদের সহযোগিতাই এরা এগুলো করছে। তারপরে টাকা পয়সা, আমেরিকার পয়সা, এরা এইবার একদিকে ছাত্রদের বিক্ষোভ নামায় দিছে। কিভাবে? এই যে ডলার সংকট তৈরি করছে, এটাও আমেরিকা তৈরি করছে, করে ছাত্রদের বিক্ষোভে নামায় দিছে। আর ওখান থেকে রেজা শাহর ছেলে সে বলতেছে তোমরা রাস্তায় নামো, আমি ইরানে আসতেছি, এই করতে এই দিক দিয়ে তারপরে এই যে যুদ্ধ লাগে। এখন এইবারে আমেরিকার প্ল্যান ছিল একদিকে আভ্যন্তরীণ ভাবে জনগণকে খেপে দিছে, ছাত্ররা সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা নামছে, আর এদিকে যুদ্ধ দিয়ে প্রথম দিনেই ইমাম আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করছে। তো এখানে আমেরিকার ধারণা ছিল যে এইভাবে যদি আমরা কিছু করি, যেহেতু একটা অলরেডি একটা ভঙ্গুর অবস্থা চলছে এবং অর্থনৈতিকভাবে এবং ছাত্ররা আন্দোলন করছে, এই সময় আয়াতুল্লাহ খামেনেইকে যদি আমরা হত্যা করি তাহলে জনগণ রাস্তায় নেমে পড়বে এবং বিপ্লব হয়ে যাবে। আমেরিকা চেয়েছিল যে ইরানের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা যেহেতু স্থিতিশীল না, এই সময় যদি কেন্দ্রীয় নেতৃত্বকে হত্যা করতে পারে বা নির্মূল করতে পারে তাহলেই তাদের পুতুল সরকার সেখানে ক্ষমতায় বসবে, তাই তো? এইটাই উদ্দেশ্য। এবং এইখানে এইটার জন্য এই সৌদি আরব, এই যে আমরা যেটা খবর পাচ্ছি যে সৌদি প্রিন্স ফয়সাল সালমান সে ট্রাম্পকে বলছে, রিকোয়েস্ট করেছে, ফোন করে নাকি একাধিকবার রিকোয়েস্ট করেছে এবং অর্ধেক খরচ দিতে চাইছে যুদ্ধের। তো প্রশ্ন যে তাহলে ওই যে বললাম যে এরা রাজতন্ত্র নিয়ে এরা শঙ্কিত। ইরান যদি ডেভেলপ করে, ইরান যেভাবে আজকে স্যাটেলাইট, আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি বললেন রাজতন্ত্র নিয়ে শঙ্কিত, তার মানে আমি কথা বলছি, ইরানের এক্সিস্টিং যে শাসক বা যে রেজিম আছে তারা তো ইসলামী শাসনতন্ত্র কায়েম করেছে, তার মানে এদেরকে যদি সরাতে চায় আমেরিকা এবং ইসরায়েল, তাহলে কাদেরকে বসাবে? গণতন্ত্রপন্থীদের নাকি রেজা শাহ লোকদেরকে, মানে সেই রাজতন্ত্র? না, এরা তো রাজতন্ত্রকে আবার নিয়ে আসবে, যেটা সৌদি আরব এই মধ্যপ্রাচ্যের শেখরাও যেটা চায়। কিন্তু ট্রাম্প তো বলেছেন যে তিনি রেজা শাহের ছেলেকে পছন্দ করেন না, তিনি তো চাচ্ছেন যে বাইরের থেকে, ভেতর থেকে ইরানের লোকজন ক্ষমতায় আসুক। না, এটা হচ্ছে তার একটা কথার কাছে, রিসেন্টলি বলতেছে রেজা শাহর ছেলেকে তো সে আগেই ছাড়ে দিয়ে রাখছে। রেজা শাহর ছেলে বলছে না যে আমি আবার ক্ষমতায় আসব, এবং তার যে রেজা শাহর ছেলের পক্ষে যারা ইরানের ভিতরে বিক্ষোভ করতেছে তাদের স্লোগানটা কি? জাভিদ শাহ। এই জাভিদ শাহ স্লোগান শোনেন না? এর অর্থ কি? এই জাভিদ মানে চিরন্তন, পারপেচুয়াল, শাহ মানে শাহ, যে আমরা চিরদিনের জন্য শাহর শাসন চাই, এই স্লোগান ঢুকিয়ে দিছে।
এবং ইরানের রেজা শাহর ছেলে তো বলতেছে যে আমি আমি ইরানে আসলে ইসরায়েলের সাথে আমি সম্পর্ক করব জি জি এবং ইরানের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ইরানের করবে, হ্যাঁ। আণবিক আণবিক যে কর্মসূচি কারখানা আছে, হ্যাঁ। এগুলো আমি আমি বন্ধ করে দিব। তারপরে আমেরিকা যেটা চায় হ্যাঁ, ঠিক হ্যাঁ। সেটাই করবে, ওর বাবা যেটা করছিল। তার মানে পুতুল সরকার পুতুল সরকার হিসেবে হিসেবে তারা আসবে বসতে এবং চায়। এবং রেজা শাহ আসলে হুম, আজকে ইরান যে শক্তিশালী, এই যে আমেরিকা এবং এই যে এতগুলো ঘাঁটিতে হামলা করছে মধ্যপ্রাচ্যে এতগুলো দেশে, এই শক্তি তো চূর্ণ করে দেবে। রেজা শাহর ছেলে আসার সাথে সাথে আমেরিকা সব চূর্ণ করে দেবে, সমস্ত কিছু দখলে নিয়ে নেবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। আমেরিকা এই 6 দিনের যুদ্ধে এরই মধ্যে যেই পরিমাণে হামলা করেছে ইসরায়েলকে সঙ্গে নিয়ে, তাতে করে তো অনেকেই বলে যে ইরান ভেতরে ভেতরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের হচ্ছে গোয়েন্দা বাহিনীর প্রধানকে হত্যা করেছে, প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে হত্যা করেছে, কুদস ফোর্সের প্রধানকে হত্যা করেছে বলে শোনা যাচ্ছে, তারপরে আইআরজিসির শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে। এত এত জেনারেল, তারপরে হচ্ছে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার পর ইরানের কি আসলে রেজিস্ট্যান্স পাওয়ার কি থাকবে? ইরানের যে রাষ্ট্র ক্ষমতা মানে কাঠামো, এটা আমাদের মতো না। ইরানের চেইন আছে, একটার পর একটা একটার পর একটা চেইন আছে। যেমন মনে করেন এখন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে যে এখন যুদ্ধ আমাদের হাতে নাই, যুদ্ধই আইআরজিসির নিয়ন্ত্রণ করছে। আইআরজিসি কার আন্ডারে ছিল? রাহাবারের আন্ডারে। জি, রাহাবারের আন্ডারে। তো শীর্ষ নেতার আন্ডারে, হ্যাঁ, তো খামেনির আন্ডারে। খামেনির আন্ডারে। জি, তো খামেনি এই যুদ্ধ চলছে। আর এই যে যুদ্ধে যে আজকে তো যুদ্ধে রাহাবারের প্রাণঘানি ঘটলো। তো রাহাবারের বয়স তো 86 বছর। জি, রাহাবার নিজেই তো বলছে আমার জীবনের আমি যে কোনো সময় মারা যেতে পারি, তা আমারে নিয়ে চিন্তা করো না, কিন্তু ইসলাম নিয়ে চিন্তা করো। জি, এরা হচ্ছে মনে করেন যে ইরানে বিপ্লবের পরে পরেই আমেরিকা প্রথম যে আঘাতটা করছিল সেটা ছিল ভয়াবহ। ইরানের ইসলামিক রিপাবলিকান পার্টি জি, যে ইরানে যে বিল্ডিং প্রায় 15-16 তলা, ওই বিল্ডিং এ প্রায় 150-র মতো ইরানের সেই সময়ের রিভলিউশনের পরে সেই সময়ের আয়াতুল্লাহ, তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আলী রাজাই, প্রধানমন্ত্রী বাহুনার, সবাই ছিল সেখানে। আমেরিকা ওই বিল্ডিং এর চারদিক দিয়ে বোমা ফিট করে পুরো বিল্ডিংটা ডিস্ট্রয় করে দিয়েছিল। আচ্ছা, দিয়ে ওইখানে ওই স্পটে কয়েক ঘন্টার মধ্যে 72 জন এরকম সমস্ত শীর্ষ নেতারা এক দিনে এক রাতে মেরে ফেলছে। এক রাতে। এবং এই 72 জন তো ওখানে স্পট ডেড। আচ্ছা, আরো প্রায় 100 খানিক তারা আহত ছিল, তারা বিভিন্নভাবে হাসপাতালে ভর্তি হয়েছিল। ওইটাও আমেরিকা সিআইএ চিন্তা করছিল যে এইটা যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে নেতৃত্ব শূন্য ইরান নেতৃত্ব সংকটে পড়বে, শেষ। কিন্তু ইরান শেষ হয়নি। ওই সময় থেকেও ইরান ব্যাক করছে। ইরানের এক যুদ্ধকালীন সময়েও ইরান ব্যাক করছে, ইরান জিতছে। এবং 12 দিনের যে জুন মাসের যুদ্ধেও ইরান জিতেছিল, তখন তো আরো বেশি ইরানের নেতাদের মারতে পারছিল। এইবার অত পারেনি। এবারও তো পেরেছে। এবার বলা যায়, শোনা যায় যে 48 জন জেনারেল সহ শীর্ষ নেতাকে মেরেছে। না না, এগুলো এত না, 48 জন জেনারেল না, এটা এগুলো হচ্ছে তাদের কিছু কিছু নেতা ওই সময় মারছে। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা তো আমাদের আলোচনা স্ট্র্যাটেজিকগতভাবে যাচ্ছে, মানে যুদ্ধ কৌশলের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে এই যে যে ইরানের উপর হামলা, সেই হামলাটা কি আপনি মনে করেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের যুবরাজ সালমান বিন সালমান, তিনি চাইলে, আরব আমিরাত চাইলে, কাতার চাইলে ইরানের উপর হামলা করা বন্ধ করতে পারে? কিরকম ভাবে? মানে তারা যদি মধ্যপ্রাচ্যে শান্তি চায়, তারা যদি স্থিতিশীল অবস্থা চায়, তাহলে মানে ইরানে যাদেরকে মারছে তারা তো মুসলিম, হতে পারে শিয়া সুন্নি বিভেদ আছে, যে শিশুগুলোকে মেরেছে প্রায় 180 জনের মতো, এই যে দক্ষিণাঞ্চলে মিনা প্রদেশে একটা স্কুলে, সেই বাচ্চারা তো গায়ে তো শিয়া সুন্নি লেখা নাই, তাদের রক্ত কিন্তু লাল। তো এই বাচ্চাদের কথা চিন্তা করে, এই মানুষের প্রাণহানির কথা চিন্তা করে তারা তো এই যুদ্ধ থামাতে পারে, কেন থামায় না? আমি বললাম কি, এটা তো শিয়া সুন্নির যুদ্ধ না। রেজা শাহ তো শিয়া ছিলেন,
রেজা শাহ শিয়া ছিলেন না, তার বিরুদ্ধে এরা যুদ্ধ করছে। না, সৌদি আরব যেহেতু সুন্নি অধ্যুষিত। বুঝছি তো, কিন্তু রেজা শাহ শিয়া ছিল, হুম, হুম। তো শিয়া ছিল, তার সাথে তো এই সৌদি শাসকরা তখন তার সাথে তো মিলেই চলছে। প্রশ্নটা হচ্ছে তাদের অস্তিত্বের প্রশ্ন। কি অস্তিত্বের প্রশ্ন? অস্তিত্বের প্রশ্ন সবই তো হচ্ছে মুসলিম। আইডিওলজিক্যাল হুমকি। আচ্ছা, মনে করেন ইরান একটা ইসলামিক রিপাবলিক, আর এরা হচ্ছে একটা রাজতন্ত্র। জি। আপনি মানে এই রাজতন্ত্রকে ভয় পেত তারা। এই রাজতন্ত্র, ইরানের এই ইসলামিক বিপ্লবটা ফ্লোরিশ করুক, উত্তরোত্তর উন্নতি ঘটুক, এটা এরা চায় না। কারণ তাহলে এদের দেশেও রাজতন্ত্র থাকবে না। এরা চায় না, বিষয়টা কি এইরকম যে শক্তিশালী ইরান যদি শক্তিশালী থাকে তাহলে সৌদি আরবের রাজতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আরব আমিরাতের রাজতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এইভাবে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশের রাজতন্ত্র আছে, বসে বসে আরামে খায় যারা, ঠিক আছে, আর ভোগবিলাস করে, তাদের সেই রাজত্ব মানে ক্ষতিগ্রস্ত হতে পারে, হুমকির মুখে, এই হুমকির আশঙ্কায়। মুখে পড়বে এবং ইরানের প্রভাব বেড়ে যাবে। আর অর্থনৈতিক, মনে করেন আজকে ইরানের উপরে যে গত 50 বছরের যে অবরোধ, সেই অবরোধের পরেও ইরান যে এই 9th কান্ট্রি, নবম দেশ যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট পাঠাইছে, ইরানের যে এই যে একটা বিশাল যে আজকের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেটা বিশ্ব দেখতেছে, ইরানের যে ডিফেন্স কৌশল, তাদের মানে এই যে ইরানে একটা মহিলা, একটা মেয়ে, সে ক্যান্সার ভ্যাকসিন তৈরি করলো। এরা তো বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যদি নির্বিঘ্নে থাকতো, সাদ্দাম হোসেনের দ্বারা যদি আক্রান্ত না হতো, আমেরিকার যদি অবরোধ না থাকতো, তাহলে তো ইরান আজকে পৃথিবীর 8-10টা দেশের মধ্যে একটা দেশ হয়ে যেত। কিন্তু আমি আর একটা প্রশ্ন করি স্যার, ইরানের ভেতরে গণতন্ত্র মানা অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবশেষ যে আন্দোলন হলো খামেনির বিরুদ্ধে, সেখানেও সরকারি হিসেবে 3000 আন্দোলনকারীকে মেরে ফেলা হয়েছে। এদের অধিকাংশই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট, অসংখ্য মেয়ে আছে। বেসরকারি হিসেবে 30-35 হাজার বিভিন্ন দেশের গণমাধ্যমে এসেছে। তারা তো ইরানেরই মানুষ, অন্য কোনো দেশ থেকে তো আসেনি। কেন তাদেরকে রেগুলার বেসিসে আন্দোলনের নামে হত্যা করা হয়? এখানে হচ্ছে এটা হলো, আশা করব আপনি নির্মোহ উত্তর না, দিবেন। এখানে রাষ্ট্রের একটা কৌশল আছে। জি। কৌশল হচ্ছে যে মূল জিনিসটা হচ্ছে যারা আন্দোলন করছে এদের মধ্যে অনেকেই আছে, দেখবেন যে আন্দোলনের সময় বোরখা টোরখা পরে ইরানে মেয়েদের মতো হয়ে আন্দোলন করতেছে। তারপরে যখন এরা আবার তাদের নিজ নিজ জায়গায় যাচ্ছে, সাথে সাথে গিয়ে বোরখা টোরখা খুলে তারা তাদের মতো করে যাচ্ছে। এখানে ছদ্মবেশ ছিল। তারপরে এখানে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের হাজার হাজার এখানে তাদের লোকজন এখানে ঢুকে দেওয়া হয়েছিল, যারা ইরানের মতো একটা কঠোর শাসনতান্ত্রিক ব্যবস্থা, যেখানে একটা মোবাইল ফোন পর্যন্ত মানে আনরেজিস্টার্ড থাকতে পারে না, সর্বোচ্চ বোধহয় 28 দিন ব্যবহার করা যায়, এরপরেই তাকে আবার রেজিস্ট্রেশন করতে হয়। সেই সমস্ত দেশে এভাবে কি সম্ভব? অবশ্যই, কারণ এটা যে কোনো দেশে সম্ভব। কারণ যারা যারা এইভাবে যারা একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে যারা এই ধরনের অপারেশন করতে পারে, এরা যতই আপনি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেন, এর ভিতর দিয়েও তারা, যেমন ড্রোন কারখানা করছে একটা, এটা কি একদিনে হয়েছে? সেখানে তারা অনেকগুলো ড্রোন পাইছে এবং তাদের ওখান থেকে এই যে মোসাদের এজেন্ট যে 12 দিনের যুদ্ধের পরে প্রায় 500 মোসাদের এবং ভারতীয় পাইছে কয়েকশো, যারা ওখানে ইসরায়েলের হয়ে কাজ করছে। তার মানে দেখেন, একটা প্রশ্ন চলে আসে যে ইরানের মতো একটা সুসংগঠিত একটা নিয়মতান্ত্রিক দেশে টাকার লোভে কিন্তু প্রচুর গুপ্তচর আছে। তার মানে এরা কিন্তু বিশ্বাসঘাতক। বিষয়ে এরা মনে করেন যে যারা এই যে ছাত্ররা যে নামছে, এরা কিন্তু ওই যে বললাম না যে ডলারকে এমন সোনার হরিণ বানাইছে। মনে করেন ইউনিভার্সিটিতে যে ছাত্ররা আছে, এদের মধ্যে প্রায় 30% আছে যারা বিপ্লব বিরোধী, আচ্ছা, যারা বুর্জোয়া, ওই ওই মানে হ্যাঁ, রেজাল্টের তারা আবার ফিরে আসে। কিন্তু তাদের তো আপনি ইগনোর করতে পারেন না, তারা তো ওই দেশের ইরানেরই মানুষ। ইগনোর তো তারা করে না, কিন্তু এরা যখন সংঘবদ্ধভাবে যখন রাষ্ট্রের উপরে হুমকি হয়ে দাঁড়ায়, ওরা মিছিল করছে, ওদেরকে কিন্তু প্রথম 10-12 দিন কিছুই করে নাই।
ওরা যখন 50টা মসজিদ জ্বালাই দিছে, আচ্ছা বলেন এই মসজিদ কি কোনো মুসলমান জ্বালাইছে? আমরা দেখেছি দুইজন নোবেল বিজয়ী হ্যাঁ। শিরিন এবাদি এবং আরেকজন আরেকটা মহিলা মোহাম্মদী আছে, হ্যাঁ। আছেন, যিনি জেলে আছেন। তারপর এরাও তো এই সরকারের বর্তমান রেজিমের বিরোধী। বিরোধী মানে কি, নোবেল দেওয়া হয়েছে তো এই জন্য, এই সরকারের বিরোধিতা করার জন্যই তো। তার মানে এরা হচ্ছে সবচেয়ে বড় আমেরিকান এজেন্ট। আচ্ছা, এরা সবচেয়ে বড় আমেরিকান এজেন্ট, এই জন্যই নোবেল দিছে। আচ্ছা। এই যে এখন হচ্ছে যে এই যে যখন এরা মসজিদ জ্বালায়, কিন্তু মাহসা আমিনীর কে কেন্দ্র করে তাকে যেভাবে ব্রুটালি হত্যা করা হলো, এরপরে তার মৃত্যুকে কেন্দ্র করে যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলা হলো, তাতে করে ইরানের মধ্যে যে গণতন্ত্র বা মুক্ত মত যেটা ছিল সেটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে এরকম রিপোর্ট হয়েছে। আপনি কি মনে করেন? এই আন্তর্জাতিক গণমাধ্যম এই যে রিপোর্ট এবং মায়েশা আমিনী হত্যা, তার পরবর্তী মানে বিক্ষোভ, সবকিছু আমেরিকার প্ল্যান। আচ্ছা, আচ্ছা। এরা সাথে সাথে সবকিছুই মানে একসঙ্গে কোঅর্ডিনেটেড। এরা জি, যেমন এই যে এরা আগেই তো ইরানে হামলা করে না। আয়াতুল্লাহ খামেনিকে কখন মারছে? যখন রেজা শাহর ছেলের অনুসারীরা ইউরোপ, আমেরিকা, ইরানের ভিতরে বিক্ষোভ করতেছে। এবং বিক্ষোভটা কি, আমেরিকার কথাটা কি, রেজিম চেঞ্জ। আচ্ছা। আরে তুমি কি রেজিম চেঞ্জ করা? এই যে আপনার ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় 1 মাস ধরে বিক্ষোভ হলো না, তারাও তো বলছে যে ট্রাম্পকে হটাও। তা ও নিজেই তো হটেনি। ওখানে তো নিজেই গুলি চালাইছে, পুলিশদের রিপ্রেশন করছে না, আটক করছে তাদেরকে। তারপরে সামরিক বাহিনীকে বলছিল, সামরিক বাহিনী তো সেখানে যায়নি। তো সে একটা দেশ, নিজের দেশের জনগণ তার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে। আজকে তাই এফস্টিন এসে সে কতগুলো তার বিরুদ্ধে এফস্টিন এসে মানুষ মানে নাবালিকা মেয়েদের মানে যে ধর্ষণ করে তাদের জবাই করে গোশত খাইছে, এই ধরনের জঘন্য লোক আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় এখনো বসে আছে। এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু ইরানে যারা মসজিদ জ্বালাচ্ছিল, পেট্রোল পাম্পে আগুন দিচ্ছিল, ব্যাংকে জ্বালাচ্ছিল আন্দোলনের নামে, তাদেরকে ঠেকাইতে গিয়ে গুলি করতে হয়েছে, না হলে তো এই রাষ্ট্রই শেষ হয়ে যাবে। তাদের হামলায়, আমেরিকার হামলায় যে 180 জন ছোট ছোট শিশু মারা গেল, কোন মানবাধিকার সংস্থাকে তো বিবৃতি দিতে দেখলাম না, কেউ বলতেছে না। তার মানে কি, ওখানে এক মায়েশা আমিনী, এটাই তো একটা গণহত্যা। এক মায়েশা আমিনী নিয়ে তারা বিশাল, আর মায়েশা ওখানে একটা ক্রিমিনাল হয়ে গেছে, তাই না? আর এখানে যে স্কুলে গণহত্যা চালাইলো শিশুদের নিষ্পাপ। তারপরে দেখেন এরাই, এই ইউরোপিয়ানরাই যারা এখানে মানবতা দরদি হয়ে আসছে, এই গত 60-70 বছর ধরে ফিলিস্তিনিদের কিভাবে এরা মারে আসতেছে। ফিলিস্তিনে যে এই যে গাজায় যে হত্যাকাণ্ড চালালো, তারপরে ইসমাইল হানিয়াকে গুলি করে মারলো, তারপরে এই যে হিজবুল্লাহ নাসরুল্লাহকে মারলো, ইরানে যে কতগুলো সায়েন্টিস্ট মারলো। এইটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বা আমেরিকা, ইউরোপের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা তাদের জন্য, তাদের পক্ষে কাজ করছে। স্যার, ইরান যেভাবে ফাইট ব্যাক করছে, আজকেও তারা 20টি মার্কিন সামরিক স্থাপনায় তারা হামলা করেছে, কুয়েতে হামলা করেছে, ইরাকে তেল ট্যাঙ্কারে হামলা করেছে, তারপরে হচ্ছে উপসাগরে একটি তেল ট্যাঙ্কারে হামলা করেছে। এই যে তাদের যে রেজিস্ট্যান্স পাওয়ার, ঠিক আছে, এতে করে কি মনে হয় যে ইরানকে যদি সামরিকভাবে আপনি পর্যুদস্ত করতে চান, তাহলে স্থলভাগে আক্রমণ নিশ্চিতভাবে করতে হবে, তা না হলে ইরানকে ওইভাবে কাবু করা যাবে না? এখানে সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে মানে ভৌগোলিকভাবে ইরানের যে অবস্থান, চারপাশে পাহাড়, পর্বত, মরুভূমি, এত কি সহজ ইরানের ভেতরে ঢোকা? এখানে শুধু সেটাই না, প্রশ্নটা হচ্ছে আমেরিকা তার যে ডিফেন্স কৌশল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সাজাইছে, এই যে আকাশ যুদ্ধকে কেন্দ্র করে, এই যে তার ফ্লিট, এই যে 2টা বড় বড় যুদ্ধ জাহাজ যেগুলো নিয়ে আসলো, তার সাথে এক একটা এই যে প্রায় 300-400 যুদ্ধ, এটাই ছিল আমেরিকার গত 50 বছরের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 60-70 বছরের। আমেরিকা চাইছে যে শেষ যেখানে ইচ্ছে সেখানে যাবে, যেখানে মিসাইল দিয়া, তার শত শত জঙ্গি বিমান দিয়া সেই দেশ কাবু করবে। ইরান
ইরান আমেরিকার এই কৌশল ব্যর্থ করে দিয়েছে। ইরানিরা তো অত্যন্ত মেধাবী, কারণ মধ্যযুগে আপনার সপ্তম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত 1000 বছর পৃথিবীতে যত বিজ্ঞান, গণিত, দর্শন, সাহিত্য, ইতিহাস, সমাজ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, যা পদার্থবিজ্ঞান কিছু হয়েছে ইরানিরা করছে। এই মধ্যপ্রাচ্যের ইরানিরা, এরা সেই মেধাবী। তো এরা আমেরিকার এই ডিফেন্স কৌশল জানতো, জানে এরা সেটা মাথায় রেখে, এবং ইরান যুদ্ধে দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতার আলোকে এরা এই মিসাইল এবং এই শক্তিকে কিভাবে ফেস করবে, এইটাই তারা এই আয়াতুল্লাহ খামেনেই তো সেই সময় প্রেসিডেন্ট ছিলেন যখন ইরান ইরাক যুদ্ধ হয়। তিনি নিজে, তার নেতৃত্বে এই সমস্ত কিছু গড়ে উঠছে। এবং আমেরিকা আজকে ইরানের সামনে 4 দিন টিকতে পারে না। আপনি দেখেন না, তার সব জাহাজগুলো সরায় নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, সরায় নিয়ে, এবং ইরানিরা চায় যে কোনো সময় এই আপনার ইয়েতে ডুবে যেতে পারে। স্যার, ইরান বলছে যে তারা নাকি এখনো তাদের যে মূল অস্ত্র সেটাই নাকি প্রয়োগ করেনি। সেই যে অত্যাধুনিক ড্রোন, শাহেদ ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক মিসাইল, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে, অত্যাধুনিক প্রযুক্তি যেগুলো থার্ড স্টেজে আছে, ফোর্থ স্টেজে, সেগুলো নাকি এখনো ব্যবহারই করেনি। এখন নাকি ফার্স্ট স্টেজের গুলো ব্যবহার করছে। আপনি তো দীর্ঘদিন ইরানের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার অভিজ্ঞতা কি বলে? ইরান তো, আমি বললাম না যে ইরান সেই ইরান ইরাক যুদ্ধের পরে থেকেই এরা মিসাইল টেকনোলজির দিকে জোর দিয়েছে। এরা যে যুদ্ধ জাহাজ বানাইলো, এরা তো 5ম প্রজন্মের যুদ্ধ জাহাজ এরা নিয়ে আসছে সামনে, এবং সেগুলো অনেক উন্নত মানের। এই যে আমেরিকার যে B-52 সমপর্যায়ের ফাইটার জেট ইরান রিসেন্টলি প্রকাশ্যে আনছে। তো এদের তো মনে করেন অস্ত্র রাখা, এরা যে পাহাড়ের মধ্যে যেভাবে রাখছে, এখানে তো রাখছে, এত অস্ত্র তো বাইরে কোথাও রাখা সম্ভব ছিল না। এই জন্য পাহাড়ের মধ্যে রাখছে, এবং পাহাড়ে খালি একটা পাহাড়ে না, এরকম শত শত গুহার মধ্যে ঢুকিয়ে রাখছে। স্যার, ইরানিরা মানসিকভাবে কেমন? আপনি তো অনেকদিন ছিলেন। ইরানিরা আসলে সভ্য জাতি। আপনি যদি মিডল ইস্টে যান, সৌদি, শেখ মেক, এগুলো তো ছোট থেকে, কিছুদিন আগে থেকে এরা এই সভ্য হওয়া শুরু করছে। এরা ব্যবহার জানে না, এরা বাংলাদেশিদের মিসকিন বলতো, এখনো বলে। তো ইরানিরা কখনো এই ধরনের আপনাকে হিউমিলিয়েট, 400 বছরের সভ্যতা না ইরানে না, 400 কেন, এটা প্রায় 3000 বছরের সভ্যতা, আরো বেশি। মানে এদের যে রেকর্ডেড হিস্ট্রি, সেটা হচ্ছে 550 খ্রিস্টপূর্ব। 550 খ্রিস্টপূর্ব থেকে ইরানের রেকর্ডেড হিস্ট্রি আছে। জাফরানের দেশ ইরান, গোলাপের দেশ, শাহনামার 1-2000 বছরের আগেও ইরানের সভ্যতা ছিল। খৈয়ামের দেশ, সিরাজের দেশ, যত সাহিত্য পাবেন, দার্শনিক পাবেন, চিকিৎসা বিজ্ঞানে, জ্যোতির্বিজ্ঞানে, অঙ্ক শাস্ত্রবিদ, সব ইরানে। আল খাওয়ারিজমি, ফাদার অফ অ্যালজেব্রা, সে তো ইরানে। আল খাওয়ারিজমি 8ম শতাব্দীতে। তারপরে আপনার যে ইবনে সিনার যে মেডিকেল সাহিত্য, তার যে কানুন ফি তিব, হ্যাঁ, তো সেইটা সেই সময়ে এই যে ইংরেজি, তারপরে হচ্ছে হিব্রু, তারপরে জার্মান, 14টা ভাষায় সেই সময় অনুবাদ হয়েছে। জ্যোতির্বিজ্ঞানে তো দারুণ ভাবে এগিয়ে ছিল, এবং চিকিৎসা বিজ্ঞানে তো ইবনে সিনার মেডিকেল সায়েন্সের যে কানুন 20 খণ্ড, এই কানুনটা ইউরোপে এই 18 শতক পর্যন্ত প্রধান মেডিকেল সায়েন্সের বই ছিল। স্যার, ইরান তাহলে কিভাবে ঘুরে দাঁড়াবে এখন? ইরান তো ঘুরে দাঁড়াই আছে। প্রশ্ন হচ্ছে, এখন মনে করেন এই যে আমিরাত আজকে বলছে তারা আর ইরানের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করতে দেবে না, যে মার খাইছে। এখন হচ্ছে সৌদি, আপনি যে বললেন যে সৌদি আরব, কাতার, কুয়েত, এরা একদিনও টিকতে পারবে না ইরানের সামনে। আপনি একটা জিনিস, যদি মানে সৌদি আরব, কাতার, কুয়েত যদি ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে তারা একদিনও টিকতে পারবে না। কেমনে শোনেন, আপনি দেখেন ইরান থেকে যে মিসাইলটা তেল আবিবে যাচ্ছে, হাইফাতে যাচ্ছে, 1500-2000 কিলোমিটার দূরে, মাঝখানে আমেরিকানরা কিন্তু ফেলাই দিচ্ছে, জর্ডানে থেকে ব্যবস্থা দিয়ে ঠেকাইতেছে, তারপরেও কিন্তু এগুলো করতেছে।
আর ইরানের সাথে যদি উপসাগরীয় দেশগুলোর যুদ্ধ হয়, এদের ডিস্টেন্স তো 50 থেকে 100-200 কিলোমিটার। জি এখানে তো আর কেউ ঠেকাতে পারবে না। জি, মানে ইরান থেকে যেটা ছুড়বে হ্যাঁ ওটা সোজা এসে রিয়াদে পড়বে। আচ্ছা, মানে 200 কিলোমিটারের মধ্যে কি মানে ঠেকাবে? সৌদি আরবকে পর্যুদস্ত করতে ইরানের বেশি দিন একদিন সময় লাগবে না। যথেষ্ট, একদিন। তাই? শুধু সৌদি আরব না, এই জি সম্মিলিত হুম গালফ স্টেট গুলো, স্যার, যার জন্য তো এরা চুপ করে থাকে। স্যার আমরা আলাপ করছিলাম ইরান যুদ্ধ শেষ কোথায়, আপনি কি শেষ হওয়ার লক্ষণ দেখেন, মানে টানেলে কি কোনো আলো রেখা দেখতে পান? না, এখানে শেষ বলতে এখনই তো আমেরিকা বলতেছে, জি ট্রাম্প তো অনেক আগে থেকে বলতেছে আমেরিকা তো নিজ দেশে প্রতিহত করতেছে, আমেরিকার লোকজন তারা লোকজনদের যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে। বিক্ষোভ করছে। আজকে একজন দেখলাম যে সাবেক ইউএস মেরিন সেনা, গ্রিন পার্টি নেতা, তাকে তিনি কিভাবে ধরে নিয়ে গেল সিনেটের দেখছেন? যে শুনানি চলাকালীন কোনো- সময় তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, তার করে হাতও বের ভেঙে করে গেছে। দেওয়া হলো। এই হলো তাদের সভ্যতা। জি আচ্ছা দেখেন, আমরা একদিকে স্যার শেষ সময় আসছি। হ্যাঁ, একদিকে আপনার আমেরিকাতে জি রেজিম চেঞ্জের জন্য আন্দোলন চলছে। হুম 1-2 দিন না, মাস ধরে রাস্তায় মানুষ বসে গেছে। তো তুমি সভ্য হলে তুমি ছেড়ে দাও না কেন? জি তারপরে এপস্টিনের জি যে কেলেঙ্কারি, জি। কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি এসে দেখছে। এখন অনেকেই বলছেন যে ট্রাম্প এই এপস্টিন কেলেঙ্কারিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং তার বিরুদ্ধে চলমান যে বিদ্রোহ বিক্ষোভ, এটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ইরান আক্রমণ করছে। আচ্ছা সে একটা হিরো হইতে চাইছিল, কিন্তু এখন এখানেই তার শেষ হবে। তার দু একদিনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে সে আগের বিপর্যস্ত, অবস্থায় সে নাই, বিপর্যস্ত। এবং এই বিপর্যস্ত এখানেই শেষ হবে। তারপরে ইরান কিন্তু, ইরানের আরেকটা জিনিস, ইরানের এই বিপ্লব, এই আক্রমণের ফলে ইরানে যে একটা মাঝখানে আমি চিন্তিত ছিলাম এই যুদ্ধের আগে, যে যে ওই ছাত্ররা বিক্ষোভ এটা ওটা করতেছে, কতদিন এইভাবে টিকে রাখবে। কিন্তু এই যুদ্ধের ফলে কোটি কোটি ইরানিরা রাস্তায়, জি। আপনি এই যে গত 4 দিন ধরে তেহরান নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ তৈরি হয়েছে। সিমেন্টেড ঐক্যবদ্ধ হয়ে গেছে এরা। এবং এইটা ইরানি বিপ্লবকে আরো 50 বছর আরো শক্তি যোগাবে। আর একটা ইরানিদের জাতীয়তাবোধ নাকি বিশ্বের যে কোনো দেশের মানুষের চেয়ে বেশি। বেশি, যার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে এরা ইমাম হোসেন আলাইহিস সালামের যারা শাহাদাতকে তারা ধারণ করে। এরা যে ইমাম, যে এদের যে 11 জন ইমাম, তাদের এই ইমামদের প্রত্যেকের জন্ম দিবস, শাহাদাত দিবসে তারা মাতম করে। এবং তাদের আইডিওলজিটা ডেভোশন আইডিওলজি। আচ্ছা আচ্ছা, এরা নিজেদেরকে অস্তিত্ব দেখে না, এরা দেখে সামনে আদর্শ এবং রাষ্ট্র। আর এরা শাহনামা, সেই শৌর্য বীর্যের শাহনামা, ইরানের যে সেনাপতি 300 বছর শাহনামায় যুদ্ধ করতেছে, ফেরদৌসি দেখাইছে। জি জি আসলে 300 বছর না, তাকে দেখাইছে যে রোস্তম ফাইট করতেছে। জি। এরা সেই যোদ্ধা জাতি। এখন এরা দেখছে যে এরা যে আমেরিকার সাথে যে তারা যুদ্ধ করে যে এই যে জিতলো, আগের বারও জিতলো, এবারও জিততেছে, বা আমেরিকাকে যে ঠেকাইছে, উপসাগর থেকে তার ফ্লিট গুলোকে যে নিয়ে গেছে ভয়ে, এবং সব উপসাগরীয় দেশগুলোকে যে ইরান সাহায্য করতেছে। ইরানের জাতি এই যে তাদের একটা ভিতর থেকে তাদের যে একটা ট্রান্সফিগুরেশন বা যে একটা মানে উজ্জ্বলতা, এইটা আগামী 50 বছর 100 বছর এটা থাকবে। এই জাতিকে নিঃশেষ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করছিলেন ইরানের সঙ্গে যে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। যেহেতু আপনি দীর্ঘদিন ইরানে ছিলেন, পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, ইরানের ভাষা সংস্কৃতির সঙ্গে আপনার একটা মেলবন্ধন তৈরি হয়েছে। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সুযোগ পেলে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর আরিফ বিল্লাহ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইরান যুদ্ধের শেষ কথায়। কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক ডক্টর আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ। তিনি চীনের জনজু নর্মাল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসাবে কাজ করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও তিনি শিক্ষকতা করেছেন। আজ ছিল এই পর্যন্তই। অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথমআলো.com দেখতে পারবেন। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামী রবিবার অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।